সান টেলিভিশন আয়োজিত সেলিব্রিটি আড্ডা অনুষ্ঠানে আমি সুলতানা চৌধুরী আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে সেলিব্রিটি আড্ডা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী, খলনায়িকা দুলারি আপু। কেমন আছেন আপু? ভালো আছি। সান টেলিভিশনকে আমাকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, এরপরেও যে আপনি আসছেন সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপু, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? সাভারে। তাহলে আপনার দেশের বাড়ি কি? আমার দেশের বাড়ি সাভার। সাভারে, আচ্ছা আচ্ছা। তো আপনি মিডিয়াতে আপু কবে পদার্পণ করেছেন? আমি 77-এ মিডিয়াতে আসি। তখন অবশ্য আমি খুব ছোট। আর যখন আমি মিডিয়াতে আসি তখন অভিনয় যে করব আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু অভিনয় কি জিনিস আমি বুঝতাম না। অনেক আগের কথা, 77, আমার তখন জন্মই হয়নি। কিন্তু আপু বিশ্বাস করেন, ছোটবেলা থেকে আমি আপনাকে এখনো এরকমই দেখছি। আমি বড় হয়ে যাচ্ছি কিন্তু আপনি সেই আগের মতোই আছেন। আসলে আপনি, তোমাদের ভালোবাসা আমার ভক্তদের দোয়া। ভালো লাগলো আপু আজকে এই অনুষ্ঠানে আসছেন। আপু, আপনার জীবনে প্রথম ছবি কোনটা? ওই যখন আমি বুঝতাম না, অবুঝ বয়স যখন ছিল আমার 11 বছর বা 10-12 বছর, তখন আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম। সে ছবিটার নাম ছিল আদালত। তারপরে আমি গ্যাপ ছিল আমার অনেক দিন। তার 2-3 বছর পরে আমি প্রথম যেটা আমি নিজের মনের থেকে অভিনয় করব বা অভিনয় করার ইচ্ছে পোষণ করলাম, সেটা ছিল আমার সেই ছবিটার নাম ছিল একালের নায়ক। আচ্ছা, এটাতে আপু আমার রোলটা ছিল একটা কমেডি ক্যারেক্টার। আচ্ছা, আমার কো আর্টিস্ট ছিলেন রবিউল ভাইয়ের সাথে আমার ওটাই প্রথম এবং ওটাই শেষ ছবি, এবং তারপর পরই উনি মারা গেছেন। ও আচ্ছা, খুবই দুঃখজনক। ওনার প্রতি শ্রদ্ধা রইল। আপু, আপনি প্রথম কোন ছবিটার উপরে ভিত্তি করে অ্যাওয়ার্ড পেয়েছিলেন? আমি ছবি আমার এখন মনে নাই, তবে আমি এমন কোনো পুরস্কার পাইনি। একটি পুরস্কার আমি পেয়েছিলাম জিসাস থেকে, সে সনটাও আমার মনে নেই, অনেক আগের কথা। জিসাস থেকে আমাকে একটা পুরস্কার দিয়েছিল একটা ছবির উপরে, আজকের সমাজ বা এই ধরনের একটা ছবি, কিন্তু ছবিটার নামটা আমার মনে নাই এই মুহূর্তে। হয়তো আমার অ্যাওয়ার্ডের মধ্যে লেখা থাকতে পারে ছবির জন্য, কিন্তু আমার মুখস্থ নাই। আচ্ছা আচ্ছা। আপুর কি বলবো, আমি অনেক ছোট তখন থেকে আপনাকে চিনি জানি। তো এই পর্যন্ত আপনি কয়টা মুভিতে কাজ করেছেন? সে তো বিশাল হিসাব দিলে পরে 800-র উপরে আমার ছবি রিলিজ হয়ে গেছে। অনেক অনেক। আপনার সেরকম উল্লেখযোগ্য কিছু ছবির কথা যদি বলতেন। উল্লেখযোগ্য বললে আমার যেটা মনে লেগেছে সে এক ছবি হচ্ছে কাজী হায়াৎ সাহেব পরিচালিত, ছবিটার নাম হচ্ছে কষ্ট। ওটা এখন পর্যন্ত আমার অভিনয় করার মতো, পার্টটা খুব বেশি বড় ছিল না, খুব ছোট্ট ক্যারেক্টার ছিল, কিন্তু অভিনয়ের খুব স্কোপ ছিল। ওটাই আমার এখন পর্যন্ত আমি নিজেকে তৃপ্ত মনে করি যে ওই পর্যন্ত আসি, কিন্তু এর তো কোনো শেষ নাই, এর তৃপ্তিটা আসে না। হ্যাঁ, শেষ নাই। আমার তো মনে হয় আরো বেটার ক্যারেক্টারে আমি কাজ করি, কিন্তু জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে সেটা রাখছে কিনা, কতদিন করতে পারবো সেটা অবশ্য সব আল্লাহর ইচ্ছা। তবে আপনার একটা ছবি দেখেছি আপু, পাঙ্কু জামাই, এটা একটু হাসি, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, দর্শকদেরও ভালো লেগেছে, খুব এনজয় করেছে। বাট আমার যেটা আমি বললাম তো যে আমার মনের মতো ক্যারেক্টার যেটা, সেটা কষ্ট ছবিটা। কষ্ট না, শুধু কাজী হায়াৎ সাহেবের যতগুলো ছবিতে আমি অভিনয় করছি তার মধ্যে আমার আরেকটা ছবি আছে অন্ধকার। হ্যাঁ, এই ছবিটাও আপু আমার কাছে খুব, অন্ধকার ছবিটাও উল্লেখ করার মতো। ওটাও তো আমার ক্যারেক্টারটা খুবই বেটার, মনে রাখার মতো একটা ক্যারেক্টার ছিল, খুবই ভালো ক্যারেক্টার। এছাড়া আদার্স অনেক, আমি 800 ছবিতে অভিনয় করছি, আমার এখন আর মনেই নাই কোনটা। হ্যাঁ, এই কথা, কিন্তু এটা মনে হচ্ছে যে আপু এত ছবি করেছেন কিন্তু সেই আগের মতোই আছেন। আসলে এটা আমাদের আমি আপু ছোটবেলা থেকে আপনার খুব ভক্ত ছিলাম, কিন্তু এটা আমার সৌভাগ্য যে আমি আপনার ইন্টারভিউ নিতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে যে আমার একটা স্বপ্ন ছিল যে আপনার একটা ইন্টারভিউ হবে কিংবা একসাথে কাজ করব। আপনার সাথে আমি এর আগেও একটা কাজ করেছিলাম। হ্যাঁ, নাটক করেছিলাম আমরা দুইজন, নাটক করেছিলাম। যে ডিরেক্টর ছিল ইউসুফ ভাই, সে মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। কিন্তু আজকে এখানে মিলিত হয়েছি, খুব ভালো লাগছে আপু। আমারও খুব ভালো লাগতেছে, অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হলো। আসলে আমার ধারণাই ছিল না তুমি যে আবার আমাকে এই অনুষ্ঠানের জন্য ডাকবা। আমি ভুলেই গেছিলাম, ওই 7-8 বছর আগের কথা নাটকটা ছিল, তারপরে তো আর অনেক কিছু হয়ে গেল জীবনের উপর দিয়ে, মনেই নেই আমার।
কিন্তু যাই হোক। এরপরেও আপু এত ব্যস্ততার মধ্যে যে সান টেলিভিশনে আসছেন, সময় দিচ্ছেন, সবকিছু মিলেই ভালো লাগছে। আপু আমি শুনলাম যে আপনার কাছ থেকে মানে শুনে খুব অবাক লাগছে যে আপনি ৭৭ মিডিয়াতে আসছেন, সেই সময় আমার জন্ম হয়নি। আপনি তো এই পর্যন্ত বললেন ৮০০ ছবির উপরে কাজ করেছেন, তো আপনার জীবনে মানে স্মরণীয় কিছু ঘটনা যদি দর্শককে শেয়ার করতেন। স্মরণীয় ঘটনা তো অনেক আছে, তার মধ্যে আমি একটা মানে আমার বাস্তব কথাই বলবো। এটা আমি আমি নিজে এটার জন্য এখন আমি বুঝতে পারছি, অনুতপ্ত ছিলাম তখন। একটা ছবি ছিল আশ্রয়, ওইখানে আমার ক্যারেক্টারটা ছিল এটিএম ভাইয়ের সাথে, গ্রামের একটা মেয়ে। তো এটিএম ভাই আমাকে খুব পছন্দ করে, কিন্তু আমি আবার কাঞ্চন ভাইকে পছন্দ করি, ইলিয়াস কাঞ্চন ভাইকে পছন্দ করি। তা আমার একটা লাকড়ির দোকান ছিল, এটিএম ভাই প্রায়ই এসে বসে থাকে, আমাকে ভালোবাসে সে, কিন্তু আমি তাকে দেখতে পাই না। যখন কাঞ্চন ভাই যায় আমি তার পিছে পিছে যাই। তো একদিন না পাইরে ওখানে ওই লাকড়ির দোকান, তো লাকড়ি উঠাইয়া এটিএম ভাইকে আমি প্রচণ্ড মারছি, কিন্তু ওই মারটা যে অভিনয়ের মার হবে সেটা কিন্তু আমি জানতাম না। আমি তাকে পিটাচ্ছি তো পিটাচ্ছি পিটাচ্ছি, রক্ত বেরিয়ে গেছে, মানে সে এটিএম ভাই বারবার বলতেছে ক্যামেরা কাট কাট কাট, ক্যামেরা অফ করো, কিন্তু আমি তাকে মারতেই আছি, মানে রিয়েল রিয়েল মারতেছি, অরিজিনালি তাকে আমি পিটাচ্ছি। একটা পর্যায়ে এটিএম ভাই পড়ে গেল, ক্যামেরা অফ হইল, সে ফ্রেন্ড। এটা তো আসলে আমরা যখন আমরা শুটিং করি তখন তো মানে আমরা জাস্ট এক্সপ্রেশনটা দেই, মনে হচ্ছে যে সত্যি, কিন্তু আপনি তো না আমি সত্যি সত্যি মেনে হ্যাঁ নিয়েছেন। ওটা আমি বুঝতে পারি না। যাই হোক, সাথে সাথে এটিএম ভাইকে নিয়ে গেল হসপিটালে, 10-12 দিন সে হসপিটাল রইলো, তারপরে সুস্থ হয়ে আসলো। তখন আমি তো ভাবছিলাম পরে বোধহয় এটিএম ভাই আমার বিরুদ্ধে কিছু করবে, বা অনেক হইতে পারে একটা দুর্ঘটনা, আমারও কিছু হইতে পারে, কিন্তু না, উনি পরে যখন ওনার সাথে এটিএম ভাইয়ের সাথে আমি প্রচুর ছবি করছি। তো উনি যখন আমাকে বললো যে না রে দুলারি, আমি বুঝতে পারতেছিলাম যে তুই অ্যাকচুয়ালি বুঝতে পারিস নাই, কিন্তু আমি যে কাট কাট করতেছি, কিন্তু ওরা তো কাটতেছে না, ওরা তো অ্যাকশন ক্যামেরা চালিয়েই যাচ্ছে। কিন্তু এটা যখন যে ডিরেকশন ছিল এটা হ্যাঁ, ও বোঝার ডিরেক্টর দরকার ছিলেন ছিল। আমাদের মুস্তাফা ভাই, মুস্তাফা আনোয়ার, সরি মুস্তাফা আনোয়ার ছিলেন ডিরেক্টর। আচ্ছা, আচ্ছা। তো এইটা আমার জীবনে এখনো মাঝে মাঝে আমার মনে পড়ে যে সেদিন আমি না বুঝা কি করলাম। এটা যাই হোক, এটা একটা স্মরণীয় ঘটনা। আরেকটা স্মরণীয় ঘটনা আমার, যে এটা হলো কাজী হায়াত সাহেবের ছবি, হায়াত ভাইয়ের ছবি। ছবিটার নাম হলো আমার স্বপ্ন। সেখানে এটিএম ভাইয়ের একটা ম্যাচ বাড়ি থাকে, সেখানে সে অনেককে ভাড়া দেয়। আমি আমার মেয়েকে নিয়ে, সাহারাকে নিয়ে, তারই একটা বাড়িতে ম্যাচের মতোই একটা ফ্ল্যাটে আমি ভাড়া থাকি, কিন্তু তার ওইখান থেকে একটা দোকান নিয়ে আমি ওখানে দর্জির কাজ করি। তো এটিএম ভাই আমার যে ঘরটা দিছে, সেই ঘরটা হলো তার জানালার কাছে, সে বসে থাকে, আমাকে দেখে ওইখান থেকে, সে আমাকে দেখে, এবং সে আমাকে নিয়ে অনেক কিছু কল্পনা, সে গানে চলে যাচ্ছে, সে অমুকখানে চলে যাচ্ছে, সে তমুকখানে চলে যাচ্ছে, আর আমার মেয়েকে ভালোবাসে আবার বাপ্পা। তো দেখে যে অনেকে শার্ট প্যান্ট সিলি করতে নিয়ে আসে, তো এটিএম ভাই আমার সামনে আসতে পারে না। সে চিন্তা করলো যে আমার কাছে আইতে হলে, আমাকে ভালোবাসতে হলে তোকে তার শার্ট ছিঁড়া নিয়ে যাইতে হবে, তো নতুন শার্ট কিভাবে ছিঁড়বো। সে করলো আচ্ছা থাক নতুন, সেটা শার্টের কাইটা নিয়ে আমার দোকানে যায়, যা বলতেছে যে আমাকে এটা সিলাইয়া দেন। তা আমি বললাম এটা এইভাবে ছিঁড়লো কেমনি? ছিঁড়া তো ইয়ে থাকে, হ্যাঁ আপনি এইভাবে, বোঝা যাচ্ছে হ্যাঁ আপনি তো এটা তো ছিঁড়ে নাই, আপনি তো কাটছেন। কাশ কে আমি জানি না, এটা চ্যাগাই একাইটা গেছে, সে বলতেছে। তো সে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, কিছুক্ষণ সময় তাকিয়ে থেকে সে গানে চলে গেছে, কল্পনায় একটা গান আমার সাথে। যখন ফিরে আসে তখন আমার হাতের উপর তার হাতটা রয়ে গেছে। সে আমাকে বলতেছে যে আমার জীবন আজকে সার্থক হয়ে গেল, এই বউটারে যদি, এই মেয়েটারে যদি আমি বউ বানাইতে পারতাম। এটাও আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আমরা শটের বাইরে যে কি পরিমাণ হাসছিলাম সেদিন, মানে আমাদের মনে হয় আধা শিফট হাসতে হাসতে চলে গেছে। এটাও আমার জীবনের স্মরণীয় ঘটনা। এখন তো মানে কোনো রকমে শেষ করতে হবে, সময় নাই, শিডিউল নাই, কিংবা বাজেট কম, সবারই সবকিছু ব্যস্ততা, মিলে সবারই সময়ের অভাব। ব্যস্ততার মধ্যেই আসলে যাচ্ছে। আগে সবার মধ্যে একটা আন্তরিকতা ছিল। হ্যাঁ, আগে তো আমরা হৃদয় দিয়ে অভিনয় করতাম, আর এখন কতক্ষণে শেষ হবে সেই চেষ্টা করি আমরা। আমাদের তখন তো কোনো সময় ছিল না। আগে আমাদের 9টা 5টা 5টা 11টা শিফট ছিল। এখন 9টা 5টা নাই, 5টা 9 11টা নাই। এখন মনে করো আইসা শটটা দিতে পারলে, যেতে পারলেই বাঁচি। হ্যাঁ বাঁচি, এই হলো এখন অবস্থা হয়ে।
আমি আপু শুনতে পারলাম যে আপনি অভিনয়ের পাশাপাশি টুকটাক গান করেন, এটা কি? না, গান আমি আসলে আমার নিজের জন্য গাই, নিজের বাড়িতে নিজের রুমের মধ্যে বাথরুম সিঙ্গার যাকে বলে কিন্তু সেটা করি। যদি দর্শকদের দু এক লাইন শোনাতেন। এই মুহূর্তে গান আমি কি গাবো আমার তো মনেই নাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। আপু মানে কি বলবো, আমি এতদিন আপনার অভিনয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু আজকের পর থেকে সত্যি মানে আপনি রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর একটা গান এবং খালি গলায়, এটা সত্যি অসাধারণ। মানে এটা যদি না শোনাতেন দর্শকদের তাহলে দর্শক আমার জন্য গাই, আমি দর্শকের জন্য কখনো গান গাবো বা তারা শুনবে আমি এটা কখনো ভাবি নাই। যাই হোক, কি গাইলাম যাই না, আমার ভক্তরা ক্ষমা করে দিবে, ভুল ত্রুটি যা হয়ে থাকলে পরে আমার ভক্তরা। অনেক ভালো হয়েছে। এটা যদি আপনি দর্শকদের না শোনাতেন তাহলে ওরা মিস করতো। আরেকটা কথা বলি আপু, মানে আপনি তো মানে ম্যাক্সিমাম ছবিতেই আপনি ভিলেনের ক্যারেক্টার করেন, মানে 800 ছবির মধ্যে। না, আমি যে সবই ভিলেন ক্যারেক্টার করছি তা না, আমার 800-র মধ্যে 100 ছবি, আমার 100-র উপরে ছবি আছে আমার শুধু কমেডি। কমেডি, হ্যাঁ। তারপরে 200 থেকে 250 ছবি আছে আমার পজিটিভ ক্যারেক্টার, প্রচুর ছবি আমার, বাদ বাকি নেগেটিভ। নেগেটিভ। কিন্তু আপু আপনি যে পজিটিভ করেছেন, কমেডি করেছেন, এটা কিন্তু দর্শক জানে না। এই যে কে যাচ্ছে খলনায়িকা দুলারি, হ্যাঁ ওইভাবে পড়ে না, এর জন্য কিন্তু আমার কোনো দুঃখ বোধ নেই, আমি খুব হ্যাপি। হ্যাপি। এটা কেন, মানে আপনি অভিনয়টা ফুটিয়ে তুলতে পেরেছেন যে খলনায়িকা, মানে বাস্তবে আমি আজকে যখন আমি এখানে আসছিলাম তো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে আজকে মানে অনুষ্ঠানে কে থাকবে, তো আমি বললাম যে খলনায়িকা দুলারি আপু। বলতেছে উনি থাকবে, উনি যে বাজে, ওনার বিহেভ যেরকম। তো আমি বললাম যে শুনুন, ক্যামেরায় যারা একরকম থাকে বাস্তবে কিন্তু তারা অন্যরকম থাকে। আমি আপুর সাথে কাজ করেছি, আমি জানি যে আপু কীরকম। আর সবসময় দর্শক যারা আছে আমি তাদেরকে বলি যে শুনেন, ক্যামেরায় যারা উগ্র না থাকে, ওটা তো আমার কাজ, আমার প্রফেশন। ওই মানে ক্যামেরার যেটা যেটা ছবিতে আমি করি, এটা যদি আমি বাস্তবে করি তাহলে কি আমার হবে সম্ভব? আমার পারিবারিক জীবন আছে, আমার বন্ধু বান্ধব আছে, সবাই এটা করলে ওরা থাকবে কেউ আমার জীবনে? তো ওটা তো হবে না, ওটা আমার পেশা, আমার নেশা পেশা ওইটা। এইটা তো এটা অনেকেই আপু জানে না, মানে অনেকেই যারা বুঝে না ওরা মনে করে যে না উনি ক্যামেরা এরকম, বাস্তবে এরকম। তো আমি বললাম যে না, বাস্তবে উনি অনেক হাসায় মানুষকে, অনেক জলিমান্ডের একটা মানুষ, মানে এটা ওনার সাথে যে না মিশবে এটা কেউ বুঝতে পারবে না। আমার কিন্তু কমেডি খুব ভালো লাগে, সিরিয়াল কমেডিগুলো আমি কিন্তু প্রচুর ছবিতে কমেডি করছি। হ্যাঁ, কমেডিটা আপু আসলে আসে নাই, কিন্তু এখনো যে আমি ভিলেন করি, কিন্তু আমার ভিলেনের মধ্যেও কিন্তু অনেক কমেডি ক্যারেক্টার। যেমন তুমি বললা পাঙ্কজ জামাই ছবিটা, এটা আমি একটা দাদির ক্যারেক্টার করছি, এটিএম ভাইয়ের 4 নাম্বার ওয়াইফ। অপু বিশ্বাস আমার ছেলের ঘরের মেয়ে, কিন্তু ওখানে কিন্তু ওই চিরাচরিত ওই দাদি চুল পাকাইতে হবে বা বয়স্ক তা কিন্তু না। আমি কিন্তু দেখলা তুমি রোমান্টিক গানও করছি, ওটা কিন্তু একটা কমেডি ক্যারেক্টার, কিন্তু এটা বুঝার ক্ষমতা নাই ওটা। হ্যাঁ, দর্শকরা হয়তো খেয়াল বুঝে নাই, বা আমি নিজে জানি কি অভিনয় করছি ওইখানে। তো এরকম আমার প্রচুর ছবি আছে, মানে ওইটা আপনি পজিটিভ করেছেন, কমেডি করেছেন, হ্যাঁ প্রচুর ছবি আছে। সবাই ওইটাতেই আপনি ওইটা হয়তো ওদের মনের মধ্যে দাগ কাটছে, হয়তো আমি যে নেগেটিভ ক্যারেক্টার করি ওইটাতে ওরা কষ্ট পাইছে, বাস ওইটাই ওদের মনে রয়ে গেছে। কিন্তু আমি যে ভালো করতে পারি সেটা হয়তো ওরা চিন্তাই করে না, মানে ওই ইয়েতেই দেখে আর কি। আজকে যারা দর্শক আছেন মানে
তারা অবাক হয়ে যাবেন যে এই দুলারি আপু মানে এত সুন্দর গান করেন, এটা আসলে আপু আমিও আজকে থেকে আপনার ভক্ত। না, আমি এত সুন্দর গান এত প্রশংসা করব না। খুব ভালো লাগলো আপু। আপু আপনি মিডিয়াতে আসছেন অনেকদিন হয়ে গেল, তো আপনার হাইট তো 5 ফিট কত হবে? 6। 6। তো আপনি মিডিয়াতে না এসে তো আর অন্য কোনো ইয়েতে যেতে পারতেন, মিডিয়াতেই কেন আসতে হলো? পারতাম, আমার আরো অনেকগুলাই এম ছিল, যেটা আমার ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যে আমি এয়ার হোস্টেস হব। এরপরে আরেকটা ছিল আমি নার্স হব, আর অভিনয়। তো যখন দেখলাম যে অভিনয়টা আমার ভিতরে বেশি আমাকে তাড়া দেয়, আমার সবসময় মনে হতো আমি শাবানা আপার মতো, ববিতা আপার মতো, কবরী আপার মতো এদের মতো অভিনয় করব। কিন্তু অভিনয় কিভাবে আসতে হবে, কার মাধ্যমে আমি আসব, এই জগতে কিভাবে আসতে হয় আমি জানতাম না। তো আমি বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছিলাম না বলে। কিন্তু আমার পুরো ফ্যামিলিটাই ছোটোবেলা থেকে আমরা গান করতাম। আমার মা একজন খুবই ভালো গান পছন্দ করেন, এখন পর্যন্ত আমার মা গান ভালোবাসেন। আমার ভাই বোনরা আমরা সবাই গান গাইতাম, যে কারণে মনে মনে একটা সুপ্ত বাসনা ছিল যে হয়তো অভিনয়ে গেলে আমাকে কেউ অ্যাভয়েড করবে না, ভালোবাসবে। সেই কারণে আমার অভিনয়ে আসা। যাক, আসার পরে প্রথম দিকে সমস্যা ছিল পারিবারিকভাবে, কেউ চায় নাই আমি অভিনয়ে আসি, লুকাইয়ে আসলাম। পরে আমি বাড়িতেও ফিরে গেলাম। তারপরে কিছুটা দিন ফ্যামিলির সাথে আমার অফ ছিল যোগাযোগ, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। পরে আমি অভিনয় শুরু করলাম, কিন্তু প্রথম দিকে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অভিনয় করতে এসে। আপু আজকে যে এখানে আসছেন, দুলারি হয়েছেন, বাংলাদেশের সবাই আপনাকে চেনে জানে। যে কোনো জিনিস মানে কষ্ট না করলে কেষ্ট মিলে না, একটা কথা আছে। আপনি কষ্ট করেছেন বেদে আজকে এখানে না, তারপরও আমি অনেককে দেখেছি যে তারা শুরুতেও যেভাবে আসে, যতদিন পর্যন্ত থাকে ওইভাবে থাকে, কিন্তু আমি কিন্তু সেভাবে আসতে পারিনি। আমি যখন আসলাম, আমি বললাম যে আমি খুব টল, আমার গ্রোথও কম ছিল শারীরিক, যে কারণে আমাকে কোনো ভালো কাজও দেয় নাই। কমেডি করতাম, তারপরে একটা পর্যায়ে আমার কমেডি ক্যারেক্টারের প্রতিও মনটা নষ্ট হয়ে গেল। আমি কিন্তু মাঝখানে 77 থেকে 80 পর্যন্ত অভিনয় কইরা আমি মাঝে 2 বছর আমি অভিনয় করিনি, একদম গ্যাপ, শুধু স্টেজ করতাম। আমি প্রচুর স্টেজ নাটক করছি। তো 2 বছর পরে আমাকে প্রথম আমার জীবন যে বড় বিগ ক্যারেক্টার এবং কমেডির বাইরে, সেটা হচ্ছে আমার ডিরেক্টর মারা গেছেন, উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, শিবলি সাদিক সাহেবের সম্মান ছবিতে এই প্রথম আমি ভ্যাম ক্যারেক্টার করলাম। ওইটা এখনও টেলিভিশনে দেখায় বা ইউটিউবে দেখায়। ওখান থেকে আমার শুরু হইলো এই ভ্যাম ক্যারেক্টার করা। তবে ভ্যামের মাঝে মাঝেও আমি যে সিরিয়াস ক্যারেক্টার মানে সফট ক্যারেক্টার করি নেই, পজিটিভ ক্যারেক্টার করি নেই তা না, পজিটিভ ক্যারেক্টার আমার আছে। কিন্তু ওই ছবিটাই আমার জীবনে যে ভ্যাম্পের প্রতি আমার মুডটা ঘুরিয়ে দিল। আমি দর্শকের বকা খাচ্ছি, তারা আমাকে অপদস্থ করতেছে, ওইটার থেকে সম্মান থেকে অসম্মানে চলে যাচ্ছে, ওখান থেকেই শুরু হইলো আমার জীবনে। মানে টার্নিং পয়েন্ট ছিল আপনার সম্মান ছবি দিয়ে ওটাই আমার জীবনে এবং বিগ ক্যারেক্টার। ওই ছবিটার সাথে সাথে কিন্তু আমি আরেকটা ছবি করলাম, এই নিয়ে সংসার, নূর হোসেন বলাই ভাই, উনিও মারা গেছেন। তো ওইটা তো আমার একটা ক্যারেক্টার ছিল, একদম এত সুন্দর ক্যারেক্টার ছিল, সফট মানে কি রোমান্টিক ক্যারেক্টার। শওকত আকবর ভাইয়ের ওয়াইফ, ইন্টারভেলের পরে হচ্ছে ইলিয়াস কাঞ্চনের মা, তার আগ পর্যন্ত আমার রোমান্টিক গান ছিল। 2টা ছবি আমার পর রিলিজ হইলো, কিন্তু দেখলাম যে দর্শক সম্মানের দিকে বেশি আকর্ষিত হলো। আর দুর্নাম এই নিয়ে সংসারটা, যাই হোক, তারপরে তো এই নেগেটিভ পজিটিভ এই মাঝামাঝি আসি, এর মধ্যে কমেডিও করি মাঝে মাঝে। আমি মানে আমার মাঝখানে না, পাঙ্কু জামাইয়ের আগে তো আমি কমেডি ক্যারেক্টার বহু করছি। এই যে মান্নান গাজীপুরীর মন বসে না পড়ার টেবিলে, ঠিক আছে, পুরা কমেডি ক্যারেক্টার। বউ বন্ধক একটা ছবি আছে আমার, বন্ধক, একে সোহেলের, সেখানেও কমেডি। মানে আমার বললাম তো যে এখন ত্রিভুজের মধ্যে পড়ে গেছি, নেগেটিভ পজিটিভ কমেডি। মানে এখন কথা হচ্ছে যে আমি বসে থাকবো না, আমি যখন যে হ্যাঁ আমি সব ক্যারেক্টার করি, আমার ভালো লাগে, সত্যি কথা ভালো লাগে, আসলে আর ভালো লাগে বসে থাকাটা তো ভালো লাগে আমার, ভালো লাগে না। তারপরে তো আমার ফ্যামিলির থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, আমার মা খুব ভালোবাসেন অভিনয়কে। আমার মা এক সময় ছবি দেখতে যেত, আমাদের সাভারে একটা সিনেমা হল ছিল, জনতা সিনেমা হল, প্রতি শুক্রবারে নতুন নতুন ছবি যেত। আমরা তখন ছোট, তখন মা আমাদেরকে নিত না, আমাকে বলতো যে তোমরা থাকো, আমি ছবি দেখে তোমাদের জন্য রাজ্জাক কবরীকে নিয়ে আসবো।
এই বলে বলে মা ছবি দেখতে যেত। তো তারপরে তো মা সবাই অ্যাকসেপ্ট করলো, বাস হয়ে গেল আমার জীবন অন্যরকম। যে এখন মানে ওনাদের ছবিও দেখবো প্লাস হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেল আমিও রয়ে গেলাম মিডিয়াতেই। এখন আপু কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? কাজ তো ভালোই করতেছিলাম সুলতানা, কিন্তু করোনার কারণে তো আমাদের সব কিছু আসলে হ্যাঁ, উলটপালট হয়েছে। একে তো 2004-3 পরের থেকে তো ছবি ভালোই যাচ্ছে না আমাদের। সে আগের হিরো হিরোইন, আগের যে ডিরেক্টররা ছিল তারা আস্তে আস্তে কেউ মারা গেছে, কেউ অফ করে দিছে, কেউ দেশের বাইরে চলে গেছে। তারপরে এইভাবে তো চলতেছিল। সিনেমা হল ছিল 1300-1400, তার মধ্যে কমতে কমতে এখন শুনি 250 না 300 হল। যাই হোক, তারপরেও টেনে টুনে করতেছিলাম, কিন্তু এই করোনায় এসে একেবারে সবগুলাই উলটপালট করে দিছে। যাই হোক, করোনার কারণে গত মার্চের থেকে অগাস্ট পর্যন্ত কোনো কাজ করিনি, সবাই ঘরবন্দি ছিল। তারপরে সেপ্টেম্বরের থেকে কাজ করতেছি। এখন আমার রানিং ছবি, শেষ পর্যায়ে ছবি আছে 7-8টা, যেমন কাশেম মণ্ডল ভাই আছে, বজলুর রাশেদ ভাইয়ের আছে, রাকিবের আছে, তারপরে মনে নাই, হ্যাঁ হ্যাঁ, আর নতুন কথাবার্তা হয়েছে, ওরকম ছবিও আছে 7-8টা। এইভাবে আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, মানে তাছাড়া আমি তো ইউটিউবের নাটক করি, স্টেজ নাটক করি, এখনো করতেছি। এই করোনার প্রাককালেও আমি নাটক স্টেজে করি, ইউটিউবের কাজও করি, বাইরে বাইরে যাই আল্লাহর উপরে ভরসা রাখি। সেটাই, এখন তো আসলে ঘরে বসে থাকলে তো হবে না, মানে একটা তো মাসিক যে একটা খরচ, অবশ্যই মাসিক খরচ, মানে কি আমার তো প্রচুর খরচ। যেমন নায়ক নায়িকাকে প্রোডাকশন থেকে, মানে প্রযোজকের তরফ থেকে ড্রেস আপ, অর্নামেন্টস সবই দেওয়া হয়, কিন্তু আমাদের কিন্তু কিছু দেয় না। এই শাড়ি গয়না সব কিছু আমাদের কিনতে হয়। এছাড়া আমাদের যেমন ফিল্মে আসার পরে আমাদের চাহিদাও বেশি হয়ে গেছে। তখন তো আমি ইচ্ছা করলেও 10,000 টাকা ঘর ভাড়ায় থাকতে পারবো না, ঠিক আছে, আমাকে একটা হ্যাঁ মেনটেন করতে হয়। তো ওইভাবে খরচও বেশি হয়ে গেছে। সেই জন্য এখন করোনাকে ভয় পেলে তো চলবে না, স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করি। সবাইকে তাই বলি, ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্কটা পরে কাজ করার জন্য। আসলে এখন তো এটা তো শুধু আমাদের দেশে না, বিশ্বের সব জায়গায়, মানে এখন করোনার যে পরিস্থিতি, এটা আমরা স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পারি আমরা সেভাবে কাজ করতে হবে। আপু, আপনারা তো অনেক সিনিয়র, এখন যে নতুনদের সাথে কাজ করছেন, মানে কেমন কমফোর্টেবল মনে হচ্ছে? হ্যাঁ, ভালো। আমি তো অনেক নতুনের সাথে কাজ করছি, যেমন নিঝুম বলে একটা নায়িকা আছে আমাদের, খুবই ভালো মেয়ে। ওর সাথে আমি অন্তত 10 থেকে 15 দিন, শেরপুরে একটা জায়গা আছে আমাদের প্রযোজকের বাড়ি, আমাদের লিপু ভাই, ওনার পুরো নামটা আমি জানি না, লিপু কিপ্রিয়া বা এরকম কিছু, তো ওনার দেশ, ওইখানে উনি শুটিংটা করছি। তো নিঝুমের সাথে আমি 15-16 দিন একসাথে ছিলাম। সেই ছবিটার নাম ছিল এর বেশি ভালোবাসা যায় না। খুব ভালো মেয়ে। তারপর তো এখন নিঝুম অনেক ছবি করছে, নিঝুমের সাথে আমার ওইটাই বোধহয় একটাই ছবি হয়েছে। এরপরে পরিমণির সাথেও আমি 2-3টা ছবি করছি, খুব ভালো, খুব মিশুক। ওর সাথে আমার প্রথম ছবি ছিল রানা প্লাজা। তারপরে মাহির সাথেও ছবি করতেছি। একটা ছবির নাম হচ্ছে প্রেমের বন্ধন, আর আরেকটা হচ্ছে, ওটা রিলিজ হয়ে গেছে ছবি, দবির সাহেবের সংসার। তারপর তো অনেক নায়িকা আসছে, সবার নামও আমি জানি না। হ্যাঁ, নতুন অনেক আসছে। তো এখন শোনো, আমি যদি ভালো হই তাহলে আমার সাথে যারা কাজ করবে তারাও ভালো। হিরো অনেক নতুন হিরো, যেমন আমি তো যাই হোক, সাইমন সাদেক, তারপরে বাপ্পি, এদের সাথে সবার সাথে আমার কাজ করা আছে, ভালো। ওরাও খুব ভালো, খুব মিশুক এবং কর্পোরেট করে। তারপরে আমিও যেমন করি ওদের সাথে, ওরাও আমাকে করে, রেসপেক্ট করে। এখন 100 জনের মধ্যে যদি 1-2 জন না করে, ওইটা ধইরা বসে থাকলে তো আমার চলবে না। আমার হ্যাঁ, সেটাই, সব ভালো মন্দ সব জায়গাতেই আছে, ঠিক আছে। ওই জন্য আমি এগুলাকে কিছু মনে করি না। হয়তো ভবিষ্যতে ওরা শিখবে। আর আপনারা যে এত সিনিয়র, হ্যাঁ, শিখবে। আর আমি ওদেরকে ভালোবাসলে অবশ্যই ওরাও আমাকে সম্মান করবে। এটাই হচ্ছে আমার কথা। সম্মান করলে কিন্তু সম্মান পাওয়া যায়, অবশ্যই। এটাই আসলে ভুল ত্রুটি নিয়েই তো মানুষের জীবন। হ্যাঁ, ওরা হয়তো শিখে নাই বা শিখা আসেনি, এখন দেখে শিখে ফেলবে। এটা আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি।
আবুল হায়াত আঙ্কেল আমার কো আর্টিস্ট। তো আমি ওনার সাথে প্রথমে আমি একটু আনইজি ফিল করছিলাম, মানে পরে বলতেছে আই মেয়ে তুমি কি এরকম করছো কেন, তুমি না সিআইডি, তাইলে তুমি পরে স্বাভাবিক হোক। তো এই যে উনি এত বড় আর্টিস্ট, মানে আমি মানে প্রথম তো ওনাকে আমি টিভির পর্দায় দেখতাম, কিন্তু এখন দেখি উনি আমার সামনে বসে আছে, আমি ওনার সামনে, এখন ওনার সাথে আমার অ্যাক্টিংটা করতে হবে, সিকোয়েন্সটা করতে হবে। তো উনি যদি আমাকে এই সাহসটা না দিত, যদি ধমক দিয়ে বলতো আই মেয়ে পারবে না, আমিও তাহলে তো আপু হ্যাঁ আমিও হায়াত ভাইয়ের সাথে, আবুল হায়াত ভাইয়ের সাথে কাজ করছি। আমার তখন আমি প্রায় নতুনের মতোই, বা 2-4-10-5 বছর হয়েছে, দুইটা আর্টিস্টই আমার সাথে তখন জাত দিল। এক হইল মান্না ভাই আর এদিকে আবুল হায়াত ভাই। তো ছবিটার নাম ছিল তেজি, তেজি, হ্যাঁ দীপজল ভাইদের প্রোডাকশনের। তো যাই হোক, সেদিন সেখানে কাজ করতে গিয়ে আমি কিভাবে শর্ট দিব, কি করব, আমি বললাম ভাইকে, বললাম যে আবুল হায়াত ভাইকে, ভাই আমাকে একটু দেখিয়ে দেন। ও সে আমাকে আমার পিঠে হাত দিয়ে বললো তোমার ভয় পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা হলে আমি বলবো। হ্যাঁ, এই যে আদরটা, এই যে ওনা আমাকে সাহসটা দিল, আমার তো মনে হলো জীবনে আমি অনেক কিছু পেয়ে গেছি। হ্যাঁ, এটা সিনিয়র যারা আছেন ওরা Still যদি now- সহযোগিতা না করে হ্যাঁ তাহলে তো স্টিল নাও, এখনো দেখা হইলে সেই ভালোবাসা, সেই স্নেহ, তাহলে উনি যখন আমাকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, আমি অবশ্যই তাকে রেসপেক্ট করব, করা উচিত। হ্যাঁ। করি, আমার যতটুকু করার দরকার আমি করি। আপু মানে আমাদের সময় আসলে ধরাবাঁধা একটা নিয়ম আছে যে এখন বিদায় নিতে হবে, অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিয়ে নেন। সান টেলিভিশনের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। আর আমার ভক্তদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর সুন্দর সুন্দর ছবি, নাটক আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক মাস্ক মাস্ক। আপু আপনাকে আবারও ধন্যবাদ, মানে আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি সান টেলিভিশনকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি, আপনি ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেন এবং আমাদেরটাকে সাড়া দেবেন। তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সান টেলিভিশনের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। শুধু দর্শক, সান টেলিভিশন আয়োজিত সেলিব্রিটি আড্ডা অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি সুলতানা চৌধুরী এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সান টেলিভিশনের সাথে থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন। ভালো থাকবেন।